অদিতি আর অভ্রর মধ্যে বয়সের পার্থক্য মাত্র 2 বছর। একসময় তারা ছিল হরিহর আত্মা। বৃষ্টিতে একসাথে ভিজেছে, রাতের অন্ধকারে ভূত দেখার ভয়ে একে অপরের হাত ধরেছে। অভ্র অদিতির কাছে ছিল শুধু বড় ভাই নয়, এক নির্ভরতার প্রতীক। কিন্তু গত 2 বছর ধরে তাদের সম্পর্কের সুর পাল্টে গেছে। একটি সূক্ষ্ম অদৃশ্য দেওয়াল যেন তাদের মাঝে উঠে দাঁড়িয়েছে। অদিতি এখন 21 বছরের তরুণী, সদ্য কলেজে পা দেওয়া, আর অভ্র 23 বছরের আত্মবিশ্বাসী যুবক, ফাইনাল ইয়ারের ছাত্র। এই সময়ে এসে অদিতির মনে হতে শুরু করেছে অভ্রর দৃষ্টি যেন আর আগের মতো নেই। তার দিকে অভ্রর তাকানোটা যেন হঠাৎ করেই ভারী, নিবিড় এবং অর্থবহ হয়ে উঠেছে। প্রথম ঘটনাটি ঘটেছিল গত শীতকালে, যখন সবাই মিলে রাতে ছাদে পিঠা খাচ্ছিল। অদিতি উল সোয়েটার পরেছিল, চুলগুলো খোলা। সে যখন কথা বলছিল তখন অভ্র তার দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিল। সাধারণত ভাইয়ের তাকানো এমন হয় না, সে হয়তো হাসে বা টিপ্পনি কাটে, কিন্তু সেদিন অভ্রর চোখে ছিল এক নীরব স্থিরতা, যা অদিতির শিরদাঁড়া বেয়ে এক শীতল স্রোত বইয়ে দেয়। সে অস্বস্তি নিয়ে দৃষ্টি সরিয়ে নেয়। তাকেই দেখল একসাথে টিভিতে সিনেমা দেখার সময়, যখন অদিতি একটু আলসেমি করে সোফায় গা এলিয়ে দিত, অভ্রর চোখ বারবার তার দিকে ঘুরত। খাবার টেবিলে, পড়ার টেবিলে, সব জায়গায় সেই দৃষ্টি তাকে অনুসরণ করত। এই দৃষ্টিতে কোনো স্পষ্ট ইঙ্গিত ছিল না, কোনো শারীরিক স্পর্শ বা সরাসরি আক্রমণ ছিল না, কিন্তু অদিতির মন তাকে বারবার বলত, এ দৃষ্টি স্বাভাবিক নয়। এ যেন পরিচিতের আড়ালে থাকা এক অচেনা অনাকাঙ্ক্ষিত আগ্রহ। অদিতি ভেতরে ভেতরে গুটিয়ে যেতে শুরু করল। তার হাসি খুশি প্রাণবন্ত স্বভাব ম্লান হয়ে গেল। অভ্রর উপস্থিতি তার কাছে হয়ে উঠল এক পীড়াদায়ক চাপ। সে অভ্রকে এড়িয়ে চলতে শুরু করল, একসাথে ছাদে যাওয়া বন্ধ করল, তার অনুপস্থিতিতে ঘরে ঢুকতে শুরু করল, এবং ভাইয়ের সামনে পোশাক বা আচরণে অত্যন্ত সচেতন হয়ে উঠল। একদিন দুপুরে অদিতি পড়ার ঘর থেকে বেরোচ্ছিল। করিডোরে অভ্র তার পথ আটকাল। দাঁড়া অদিতি, অভ্র বলল। অদিতি কেঁপে উঠল। কি হয়েছে দাদা? সে অভ্রর চোখে চোখ রাখতে পারছিল না। অভ্র বলল, তুই আজকাল আমাকে কেন এড়িয়ে চলছিস? এর পরে এই দৃষ্টি যেন অভ্রর নিত্য সঙ্গী হয়ে উঠল। ঘরে যখন অদিতি জামা পরিবর্তন করে বের হতো, দেখত অভ্র বারান্দায় দাঁড়িয়ে আছে, যেন সদ্য আমার সঙ্গে আগের মতো কথা বলিস না কেন? তুই কি আমার উপর রেগে আছিস? অভ্রর কণ্ঠে ছিল এক গভীর বিষণ্ণতা। অদিতির মনে হল অভ্র যেন তার মানসিক দূরত্বটা বুঝতে পেরেছে, কিন্তু এর কারণটা জানে না। এই মুহূর্তে অদিতির মনে শত কথা ভিড় করল, তার সন্দেহের কথা, তার অস্বস্তির কথা, সেই ভারী দৃষ্টির কথা, কিন্তু সে কোনো কথাই বলতে পারল না। না, কিছু না, অদিতি দ্রুত বলল। আসলে আমার পড়া নিয়ে চাপ চলছে, আমি এখন যাই। সে প্রায় দৌড়ে সেখান থেকে সরে গেল। অভ্র সেখানেই হতবাক হয়ে দাঁড়িয়ে রইল। অভ্রর দিক থেকে কোনো স্পর্শের প্রচেষ্টা ছিল না, কোনো সরাসরি শারীরিক ইঙ্গিতও ছিল না। গল্পটি সম্পূর্ণভাবে অদিতির মানসিক প্রেক্ষাপটে তৈরি হচ্ছিল। তার মন এক গভীর সংশয় আর আতঙ্কে জর্জরিত হয়ে গিয়েছিল, যেখানে একটি সরল দৃষ্টিও তার কাছে ভয়ঙ্কর ইঙ্গিত বলে মনে হতো। এই ভুল ধারণাটি তাদের সম্পর্কের মাঝে দেওয়াল তৈরি করছিল। অদিতির সন্দেহ যত বাড়তে লাগল, তত সে নাটকীয় উপায়ে অভ্রর থেকে নিজেকে লুকিয়ে রাখতে শুরু করল। সে ভাইয়ের উপস্থিতিতে দরজা বন্ধ করে দিত, এমনকি তার ঘর থেকে বেরোনোর আগেও বারান্দা বা হলরুম ফাঁকা আছে কিনা দেখে নিত। একদিন রাতে বাইরে প্রবল ঝড় শুরু হলো। তাদের বাড়ির পুরনো জানালার একটি পাল্লা দড়িতে বাঁধা ছিল, ঝড়ে সেটি খুলে ঝনঝন শব্দ করছিল। মা বাবা পাশের ঘরে ঘুমোচ্ছেন। অদিতি ভয়ে চোখ বন্ধ করে রইল। ছোটবেলায় এমন সময়ে অভ্র সবসময় তার পাশে এসে বসত, শক্ত করে হাত ধরে বলতো, ভয় নেই। কিন্তু আজ অভ্রর ঘরে বাতি জ্বলছে। অদিতি অনেক সাহস করে অভ্রর দরজায় টোকা দিল। দাদা। অভ্র দরজা খুলে তাকালো। তার চোখে সেই একই নিবিড়তা। কি হয়েছে, ভয় পেয়েছিস? অভ্র শান্ত গলায় জিজ্ঞেস করল। অদিতির মনে হল অভ্রর এই শান্ত স্বরেও যেন অন্য কোনো উদ্দেশ্য লুকিয়ে আছে। সে দ্রুত নিজেকে সামলে নিয়ে বলল, হ্যাঁ, জানালাটা
ওই পুরনো জানালার পাল্লাটা খুব শব্দ করছে, তুমি একটু দেখে দেবে? অভ্র কিছু না বলে দ্রুত মায়ের ঘরের দিক থেকে একটি শক্ত দড়ি নিয়ে বেরিয়ে গেল। অদিতি তার ঘরের দরজা সামান্য ফাঁক করে দেখল অভ্র বারান্দায় গিয়ে ঝুঁকে পড়া অবস্থায় জানালার পাল্লাটা ঠিক করছে। সেই মুহূর্তে অদিতির মাথায় এক ভয়ঙ্কর চিন্তা এলো। তার মনে হল অভ্র হয়তো ইচ্ছাকৃতভাবে জানালার দড়িটা দুর্বল করে রেখেছিল, যাতে এই রাতে সে ভয় পেয়ে তার কাছে আসে। তার সরল অনুরোধটিও হয়তো অভ্রর জন্য এক সুযোগ। এই চিন্তাটি অদিতির ভেতরে স্থায়ীভাবে এক ভয়ের জন্ম দিল। সে দ্রুত দরজা বন্ধ করে দিল এবং ভেতরের দিক থেকে চাবি লাগিয়ে দিল। বাইরে তখন ঝড় থেমে গেছে। অভ্র ফিনে এসে দেখল অদিতির ঘরের দরজা বন্ধ এবং ভেতরের দিকে ছিটকিনি দেওয়া। সে দরজায় টোকা দিল। অদিতি, ঠিক করে দিয়েছি, আর ভয় পাবি না, অভ্র বলল। অদিতি কাঁপা গলায় উত্তর দিল, হ্যাঁ ধন্যবাদ, আমি ঘুমিয়ে পড়েছি। অভ্র নিঃশব্দে ফিরে গেল। সে বুঝতে পারল না তার সামান্য সাহায্য অদিতির মনে কি গভীর সন্দেহ সৃষ্টি করল। নাটকীয় ক্লাইম্যাক্স। পূজার ছুটিতে সবাই মামার বাড়ি গেল। অভ্র আর অদিতি এক ঘরে শুত। অদিতি কিছুতেই রাজি ছিল না, কিন্তু মা বাবাকে কিছু বোঝাতেও পারল না। রাতে অদিতি লেপ মুড়ি দিয়ে চুপ করে শুয়ে রইল। অভ্র তখনও ল্যাপটপে তার প্রজেক্ট নিয়ে কাজ করছে। একসময় অভ্র বাতি নিভিয়ে শুয়ে পড়ল। ঘরের মধ্যে শুধু জানালার ফাঁক দিয়ে আসা চাঁদের আলো। মিনিট 5 পর অদিতি অনুভব করল কেউ তার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে। অদিতি প্রায় চিৎকার করে উঠতে যাচ্ছিল, কিন্তু নিজেকে নিয়ন্ত্রণ করল। সে আস্তে করে লেপের আড়াল থেকে মুখ বের করে দেখল অভ্র তার দিকে ফিরেই শুয়ে আছে এবং তার দিকেই তাকিয়ে আছে। তার চোখ সামান্য খোলা, সে যেন গভীর কোনো চিন্তায় মগ্ন। অদিতি এইবার চূড়ান্ত আতঙ্কিত হল। তার সব সন্দেহ যেন সত্যি হতে চলেছে। সে কাঁপা কাঁপা গলায় বলল, কি দেখছো দাদা? অভ্র যেন চমকে উঠল। সে চোখ বন্ধ করে নিজেকে সামলে নিয়ে বলল, কিছু না, ঘুম আসছে না, তাই ভাবছিলাম। অভ্র পাশ ফিরে শোয়ার চেষ্টা করল, কিন্তু অদিতির মানসিক চাপ এত বেড়ে গেল যে সে আর এক মুহূর্ত সেখানে থাকতে পারল না। সে লেপ ফেলে উঠে বসল। আমি অন্য ঘরে যাচ্ছি, সে বলল। কেন? অভ্র দ্রুত উঠে বসল। কি হয়েছে অদিতি, তোর কি খুব ঠান্ডা লাগছে? অদিতি অভ্রর চোখে চোখ রাখল। তার চোখে জল ভরে এলো। তুমি জানো কি হয়েছে দাদা? সে ফিসফিস করে বলল। আমার দিকে তোমার তাকানোটা আর স্বাভাবিক নেই। তোমার চোখ পাল্টে গেছে। আমি জানি না তুমি কি ভাবছ বা কি চাও, কিন্তু আমি আর এক মুহূর্তও তোমার সাথে থাকতে পারছি না। আমি ভয় পাচ্ছি। অদিতি কথাগুলো বলেই প্রায় দৌড়ে ঘর থেকে বেরিয়ে গেল এবং বাইরের বারান্দার ঘরে আশ্রয় নিল। অভ্র সেখানে স্তব্ধ হয়ে বসে রইল। তার মনে যেন কোনো এক ভূমিকম্প হয়ে গেল। পরের দিন মামার বাড়িতে এক চাপা উত্তেজনা বিরাজ করল। অভ্রর মুখ থমথমে, আর অদিতি সারা দিন তাকে এড়িয়ে চলল। বাবা মা কিছু জিজ্ঞেস করলে অদিতি শুধু বলল তার শরীর খারাপ লাগছে। সন্ধ্যার দিকে অভ্র একাই বারান্দায় গিয়ে বসল, যেখানে অদিতি আগের রাতে শুয়েছিল। কিছুক্ষণ পর অদিতি সেখানে এলো। অদিতি, বস, অভ্র শান্ত গলায় বলল। আমার সাথে কথা বলতেই হবে, কারণ তুই গতকাল রাতে যা বলেছিস তা আমার জন্য খুব কষ্টের। তুই আমাকে ভুল বুঝছিস, আর সেই ভুল বোঝার কারণটা আমাকে জানতেই হবে। অদিতি প্রথমে চুপ করে রইল। তারপর সে আস্তে আস্তে তার মনের সব কথা, সেই ভয়, সেই সন্দেহ, সেই অস্বস্তিকর দৃষ্টির কথা অভ্রকে খুলে বলল। আমি জানি তুমি আমাকে স্পর্শ করনি, অদিতি শেষ করল, কিন্তু তোমার তাকানোটা, তোমার উপস্থিতি, আমার মনে হয়েছে তুমি আমার উপর এক অনাকাঙ্ক্ষিত নজর দিচ্ছ। তুমি জানো না আমি গত 2 বছর ধরে কি মানসিক চাপে আছি। অভ্র স্থির হয়ে শুনল। তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। সে উঠে গিয়ে অদিতির পাশে বসল, কিন্তু সতর্ক ছিল যেন স্পর্শ না করে। শোন অদিতি, অভ্র ফিসফিস করে বলল, তুই যা ভেবেছিস তা একেবারেই ভুল। তোর ভয়টা আমি অনুভব করতে পারছি, কিন্তু আমি তার জন্য দায়ী হলেও তোর সন্দেহের কারণ নই। অভ্র কিছুক্ষণ চুপ থেকে একটি দীর্ঘশ্বাস ফেলল। আসলে 2 বছর আগে যখন তুই কলেজে ভর্তি হলি, তখন আমি একটি দুর্ঘটনার সাক্ষী হয়েছিলাম। আমার এক বন্ধু, তোর মতোই প্রায় দেখতে, একটি মারাত্মক মানসিক আঘাতের শিকার হয়। সে ঘটনাটি আমাদের পরিবারকেও জানিয়েছিল।
তাকে তার এক দূর সম্পর্কের আত্মীয় ক্রমাগত মানসিক চাপ দিত, ঠিক এমনভাবেই, কেবল তাকানো, পিছু নেওয়া, কোনো স্পষ্ট শারীরিক কাজ নয়, কিন্তু সেই নিবিড় দৃষ্টি দিয়ে তাকে সবসময় অস্বস্তিতে রাখত। শেষ পর্যন্ত সেই বন্ধুটি কলেজ ছেড়ে দিতে বাধ্য হয়। অভ্রর গলা ধরে এলো। সেই ঘটনার পর থেকে আমি তোর দিকে তাকালেই ভয় পেতাম অদিতি। তোর দিকে যখন তাকাতাম তখন আমার মনে হতো আমার বন্ধুর মতো কেউ তোর দিকেও হয়তো এমনভাবেই তাকাচ্ছে। তুই কলেজে যাচ্ছিস, বড় হচ্ছিস, এই পৃথিবীতে খারাপ দৃষ্টির অভাব নেই। তাই যখনই তুই আমার সামনে আসতিস আমি তোর দিকে নিবিড়ভাবে নজর রাখতাম। তোর চোখে কোনো ভয় আছে কিনা, তোর আচরণে কোনো অস্বস্তি আছে কিনা, তোর কোনো বিপদ হচ্ছে কিনা তা বোঝার জন্য। আমি তাকালে মনে হতো হয়তো তোর চোখে আমি কোনো চিহ্ন দেখতে পাবো, কোনো বিপদ থেকে তোকে উদ্ধার করতে পারবো। আমার এই স্থির নিবিড় তাকানোটা কোনো অনাকাঙ্ক্ষিত আগ্রহ ছিল না অদিতি, এটা ছিল তোর প্রতি আমার প্রচণ্ড নীরব যত্ন এবং গভীর প্রেম। আমি বুঝতে পারিনি যে আমার এই অতিরিক্ত সতর্কতা, আমার এই নিবিড় দৃষ্টি তোর মনে উল্টো প্রতিক্রিয়া সৃষ্টি করবে। আমি তোর মনে এত বড় আতঙ্ক সৃষ্টি করেছি, আমাকে ক্ষমা করিস। আমি শুধু চেয়েছি তোকে সুরক্ষিত রাখতে, কিন্তু তোর মানসিক শান্তি কেড়ে নিয়েছি। অদিতি স্তব্ধ হয়ে শুনছিল, তার চোখে জল আর অবিশ্বাস। তার এতদিনের মানসিক কষ্ট, সেই নিবিড় দৃষ্টির পেছনে যে এত বড় একটি ভুল বোঝাবুঝি ও গভীর প্রেম লুকিয়েছিল তা সে বিশ্বাস করতে পারছিল না। অদিতি ধীরে ধীরে অভ্রর কাঁধে হাত রাখল। এবার আর কোনো ভয় বা সন্দেহ কাজ করল না। আমি বুঝতে পারিনি দাদা, অদিতি বলল। আমার মনে হচ্ছিল এই দৃষ্টি আমার অচেনা, কিন্তু এটা যে ভয়ের দৃষ্টি, সুরক্ষার দৃষ্টি, তা আমি কোনো দিনও ভাবতে পারিনি। অভ্র অদিতির হাত ধরে বলল, আমি জানি, আমি আমার বন্ধুর ঘটনা নিয়ে এতটাই আচ্ছন্ন ছিলাম যে তোর মনকে পড়তে ভুলে গিয়েছিলাম। আমি আমার ভালোবাসার বহির্প্রকাশের ধরনটা ভুল করে ফেলেছিলাম। তারা দুজনেই কিছুক্ষণ নীরব রইল। তাদের মধ্যে থেকে অদৃশ্য দেওয়ালটা যেন মুহূর্তে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। শিক্ষণীয় বার্তা। পরের দিন বাড়ি ফেরার পথে অদিতি অভ্রর পাশে বসল। তাদের চোখে এখন কোনো অস্বস্তি নেই, শুধু ভালোবাসা আর পুনর্মিলনের এক গভীর শান্তি। অভ্র অদিতির দিকে ফিরে তাকাল। এবার সেই দৃষ্টিতে কোনো ভার ছিল না, ছিল শুধু স্বচ্ছতা এবং ভাইয়ের স্বাভাবিক ভালোবাসা। অদিতি, অভ্র বলল, এই ঘটনা থেকে আমাদের একটা বড় শিক্ষা নেওয়া উচিত। আমরা যখন কাউকে গভীরভাবে ভালোবাসি তখন প্রায়ই আমাদের মনের আসল উদ্দেশ্যটা তাকে বোঝাতে ব্যর্থ হই। হয়তো আমরা তাদের রক্ষা করতে চাই, কিন্তু সেই সুরক্ষার পদ্ধতিটা এমন হয় যে তারা উল্টো ভয় পেয়ে যায়। ভালোবাসার বহির্প্রকাশ যেন সবসময় সহজ, সরল আর স্পষ্ট হয়। অদিতি মাথা নাড়ল। আর একটা কথা, মানুষের দৃষ্টি সবসময় তার মনের কথা বলে না। যখন কোনো সম্পর্ক গভীর হয় তখন নীরবতা বা দৃষ্টির বদলে কথাবার্তা এবং স্পষ্ট যোগাযোগ স্থাপন করা দরকার। যদি তোর মনে কোনো সন্দেহ বা ভয় জাগে তাহলে কথা বলতে দ্বিধা করবি না দাদা, কারণ নীরবতা ভুল ধারণাকেই জন্ম দেয়। অভ্র হাসল। ঠিক বলেছিস, আজ থেকে আমাদের মধ্যে কোনো নীরব দেওয়াল থাকবে না। তারা দুজনে পরস্পরের হাত ধরল। দীর্ঘ 2 বছর ধরে জমে থাকা ভুল বোঝাবুঝির কালো মেঘ কেটে গেল এবং তাদের সম্পর্ক আবার নতুন করে সূর্যালোক দেখতে পেল। এবার তাদের বন্ধন আরও গভীর, আরও মজবুত হল, যা শুধু ভালোবাসার নয়, স্পষ্ট যোগাযোগের শক্তিতেও গাঁথা।